আগে বাবুরা ঘর খুঁজছেন নাকি? আরে কি গল্প বলোই না। তাহলে তাহলে আমরা তখন কাকে দেখলাম? ভূত নেই বলতে নেই। লেখক শ্রী বাণীব্রত গোস্বামী কিন্তু এমনটাই বলেছেন আমাদের আজকের গল্পে, যার নাম ভূত নেই বলতে নেই। এর আগেও আপনারা বাণীব্রত গোস্বামীর গল্পকে খুবই পছন্দ করেছিলেন আমাদের চ্যানেলে সম্প্রচারিত হবার পর। তাই আজকে আবার আপনাদের সকলের অনুরোধে লেখকের আরেকটি বেশ গা ছমছমে গল্প, ভূত নেই বলতে নেই। ভূতের গল্প পড়লে কোনোদিনই আমার তেমন ভয় লাগে না, ফলে বলেও তেমন মজা পাই না। আসলে ভূত বিশ্বাসটাই তো আমার নেই। ভূতের গল্প পড়তে বসলেই মনে হয়, দূর, এসব তো বানানো গল্পের ভূত, এতে আবার ভয় কি? হ্যাঁ, তবে একবার ভয় পেয়েছিলাম বটে, সেটা রামদিনের গল্প শুনে। কিন্তু গল্পটা ভৌতিক না অলৌকিক, কোন ঘরানায় ফেলব সে নিয়ে আমার যথেষ্ট দ্বিধা আছে। শুনলে বুঝতে পারবেন। এখন দুম করে এরকম মাঝখান থেকে শুরু করলে তো আর বোঝা যায় না। গোড়া থেকে শুরু না করলে লোকে বুঝবেই বা কি করে? আগে তো জানতে হবে রামদিন ব্যক্তিটি আসলে কে। তাহলে প্রথম থেকেই শুরু করি। দোলের সময় আমাদের কলকাতায় থাকতে কোনোবারই মন চায় না। এবারও দোলের 1 মাস আগেই সুদীপ ফোন করলো। কিরে সুবিমল, মনে আছে তো? এবারে দোল পড়েছে কিন্তু সোমবার, আর মঙ্গলবার হোলি, শনিবারও ছুটি আছে, টানা 4 দিন। এবার একটু দূরে কোথাও প্রোগ্রাম করি। কুশলকে জানিয়েছিস? আমিও ভাবছিলাম এবার একটু জঙ্গল হলে মন্দ হয় না। হ্যাঁ, কুশল আবার বলছিল পাহাড়, তাই ভাবছি এবার সান্তালে খোলাতে প্রোগ্রাম করব। পাহাড়, জঙ্গল, ঝর্ণা সবই একসঙ্গে। বাহ, শুনেছি খুব সুন্দর জায়গা তো, করতেই পারিস। আমরা এই 3 বন্ধু আসলে এক আত্মা, যেখানেই ঘুরতে যাই 3 জনে। ভাগ্যের জোরে দার্জিলিং মেলে টিকিট পেয়ে গেলাম। তবে ওখানে নাকি থাকার সবচেয়ে সেরা জায়গা বন দপ্তরের বাংলো। সুদীপের চেনাশোনা আছে, তাও পেলাম না। ওই সময় খালি নেই। বাঙালি এখন বড় বেশি বারমুখী। একটা 4 দিনের ছুটি পেলেই হলো, অমনি ব্যাগ গোছাতে শুরু করলো। যাই হোক, আমরা শুক্রবার রাতের দার্জিলিং মেল তো জয়গুরু বলে ধরে নিলাম। তারপর দেখা যাবে যা আছে কপালে। কিন্তু কপাল প্রথমেই বিরোধিতা করতে লাগলো। মালদায় লাইনে ইন্টারলকিংয়ের কাজ চলছে। ট্রেন ঠায় দাঁড়িয়ে রইল ঘন্টা 5। যে ট্রেন সকাল 9টা বড়জোর 10টায় শিলিগুড়ি পৌঁছানোর কথা, সেই ট্রেন আমাদের নিয়ে ফেলল দুপুর গড়িয়ে। তবে শিলিগুড়িতে নেমে জিপে সান্তালে খোলা বেশিক্ষণ লাগলো না, মেরে কেটে ঘন্টা 2.5। কিন্তু নেমে হলো আর এক বিপদ। এমনিতেই ছোট্ট জনপদ, হোটেল কম, বেশিরভাগই হোমস্টে, সব ভর্তি। দোলে সব মিলিয়ে 4 দিন ছুটি পেয়ে হুজুগে বাঙালি ঝেঁটিয়ে এসেছে এবার এখানে। আর আসবে নাই বা কেন? সত্যি একদম হাতে আঁকা যেন ক্যানভাসের ছবি। পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। পাহাড় আর গভীর সবুজ অরণ্যে ঘেরা পার্বত্য গ্রাম, পাশ দিয়ে তীর তীর বয়ে চলেছে সান্তালে খোলা নদী। তা বলে এই স্বর্গরাজ্যে তো আর খোলা আকাশের নিচে সারা রাত কাটানো যাবে না। সূর্য ইতিমধ্যেই ঢলতে শুরু করে দিয়েছে পশ্চিমে। এখন কি করা যায়? হঠাৎ ঈশ্বর উপায় জুটিয়ে দিলেন। টুপ করে যেন আকাশ থেকে চোখের সামনে উদয় হলো রামদিন। হলদে গায়ের রং, নাকটা বোঁচা, কাঠামোটা বেশ শক্তপোক্ত, চৌকো ধরনের,
বছর 50 বয়স। কাছে এসে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে উঠল, আগে বাবুরা ঘর খুঁজছেন নাকি? কথা শুনে মনে হলো কামতাপুরী সম্প্রদায়ের মানুষ হতে পারে। আমরা তিনজনেই উত্তেজনা একসঙ্গে হ্যাঁ বলে উঠলাম। আমাদের সম্মতি আছে জেনে ও ভরসা জোগালো। সন্ধে হয়ে আসছে তো, জঙ্গলের ভেতর আমার একটি ছোট্ট কুটির আছে। যদি মনে করেন তো সেখানে আজকের রাতটা কাটাতে পারেন। আরে একটা ঘর হলেই হবে, রাতটা যা হোক করে কাটাতে পারলেই হলো। তারপর না হয় কাল সকালে আবার ঘর খোঁজা যাবে। চলেন তাহলে। না, আগে বলো পয়সা কত লাগবে? আগে বাবুরা যা হোক একটা ভালো মন্দ বুঝে দিয়ে দেবেন। ঠিক আছে ঠিক আছে, চলো তবে। আমরা রামদিনকে অনুসরণ শুরু করলাম। পায়ে হাঁটা পথ পাইনের জঙ্গলের ভেতর দিয়ে উঠে গেছে। বিকেলবেলায় ঘন অন্ধকার, সূর্যের আলো ঢোকে না। খাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করায় রামদিন বলল যে ও রাত্রিরে মুরগির পাতলা ঝোল আর ভাত বানিয়ে দেবে। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। না হলে এই জঙ্গলের পথ দিয়ে রাত্রিরে নিচে নেমে বাজারে খাওয়ার জোগাড় করা সে এক কঠিন সমস্যা। বাজারের কাছে বেশ কিছু দোকানপাট আছে বটে, তবে আমরা প্রায় মিনিট 15 জঙ্গলের পথ ধরে উপরে উঠে এসেছি। তার মানে অনেকটা রাস্তা। দূরে চোখে পড়ছে একটা ছোট্ট কাঠের বাড়ি। এটাই মনে হয় রামদিনের বাড়ি হবে। ঠিক তাই। কাছে গিয়ে দেখলাম দুটি ঘর। একটিতে বোধ হয় রামদিন নিজে থাকে, পাশে রান্নার জায়গা। আরেকটি কাজ চালানো গোছের বাথরুম। যাকগে, ওতেই আমাদের চলবে। একটা তো রাত। আমাদের যে ঘরটায় থাকতে দিল সেটা একটা চৌকি পাতা, টেনে টুনে 3 জন শোয়া যায়। বিছানায় একটা চামসা গন্ধ, মাছের আঁশ ধোয়া জলের মতো। মনকে মানিয়ে নিলাম, এখন আর ওসব ভেবে লাভ নেই। ভগবান যা জুটিয়ে দিয়েছেন হাসি মুখে তাই গ্রহণ করাই ভালো। পাশের ঘরে মনে হলো একজন মহিলাকে দেখলাম, মাথায় ঘোমটা। মুখটা ঠিক ঠাওর করতে পারলাম না, তবে আন্দাজে মনে হলো বোধহয় রামদিনের বউ হবে ওটা। আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হতেই রামদিন চা নিয়ে এলো। জানালো রাতের খাবার তাড়াতাড়ি দিয়ে দেবে। এখানে রাত্রিরে 8টার পর নাকি কারেন্ট থাকে না। জেনারেটর লাইন একটা আছে বটে, তবে সেটা 8টায় বন্ধ করে দেয়। যতই হোক শহরের মানুষ তো আমরা, আলো ছাড়া যেন খুব অসহায় লাগে নিজেদের। অগত্যা কি আর করা যাবে। 8টার আগেই আমাদের খাবার দিয়ে দিল রামদিন। গরম ভাত আর হালকা মুরগির ঝোল। বড় তৃপ্তি পেলাম সারাদিন পর সেই খাবার খেয়ে উঠতেই আলো চলে গেল। রামদিন হ্যারিকেন জ্বালিয়ে ঘরে নিয়ে এলো। আমরা 3 জন চৌকিতে বসে। রামদিনকে জিজ্ঞেস করলাম, তোমার খাওয়া হয়ে গেছে? আগে হ্যাঁ বাবু। আরে রামদিন, তোমার বউয়ের হাতের রান্না তো খুব ভালো। হাসলে কেন? আগে বাবু, সে গল্প শুনলে আপনারা শহরে মানুষ হয়তো ভয় পাবেন। আরে কি গল্প, বলোই না। 3 জনে আছি তো। এইরকম নিস্তব্ধ অন্ধকার রাত, নির্জন জঙ্গলের ভেতর কাঠের বাংলো জমে যাবে একেবারে। এদিকে এখনো বেশ ঠান্ডা। বসন্তের শেষ, তবু শীত তখনও বিদায় নেয়নি। আমরা কম্বলের ভেতর পাটা ঢুকিয়ে দিলাম। রামদিন মাটিতে বসে শুরু করল। সে বছর 5 আগের কথা বাবু। তখন বর্ষাকাল। সেবার খুব জল হয়েছিল। বাদলার ধরছেই না। 3 দিন হয়ে গেছে, অনবরত ঝরছে। খবর পেলাম উপরের পাহাড়েও নাকি খুব বৃষ্টি হচ্ছে। আমি আর আমার বউ 2টো ভাত ফুটিয়ে খেয়ে রাত্রিরে শুয়েছি।
হঠাৎ শুনি কিছু ভারী একটা গড়িয়ে পড়ার শব্দ, তারপর একটা কান ফাটানো আওয়াজ। আমাদের এই কাঠের বাড়িটা দেশলাই বাক্সের মতো গড়িয়ে নিয়ে চলে গেল এক বিরাট বোল্ডার। আমার মাথায় একটা বাড়ি কিছুর আঘাত পেলাম। মনে হলো যেন চারদিক আলকাতরার মতো অন্ধকার। অজ্ঞান হয়ে গেলাম। আমার বউটা মানে লক্ষ্মী ওই দুর্ঘটনায় মরে গেল। কোথায় যে ভেসে গেল ওর বডিটা আর খুঁজে পেলাম না। তাহলে তাহলে আমরা তখন কাকে দেখলাম? সে কথা বাবু আপনাদের আর কি বলবো। আপনারা শিক্ষিত মানুষ, ওসব বিশ্বাস করবেন না। আমাদের ওই ঠান্ডার মধ্যেও কপালে ঘামের বিন্দু। তিনজনেই একটু ঠেসাঠেসি করে বসলাম। ভয়ও লাগছে, আবার কৌতূহলও চাপতে পারছি না। গল্প উপন্যাসে বহু ভূতের কথা পড়েছি, বেশ মজাও লেগেছে। ভূতে বিশ্বাস করি না, কারণ যুক্তি বা বুদ্ধি দিয়ে ভূত মেনে নেওয়া সম্ভব নয়। তা বলে স্বচক্ষে যা দেখলাম তাকে অবিশ্বাস করি কি করে? তবু জানতে হবে পুরো ব্যাপারটা। কোনো আষাঢ়ে গল্প দিচ্ছে না তো রামদিন, তাই ওকে আরেকটু খোঁচালাম। আচ্ছা রামদিন, তোমার বউয়ের ভূতকে তোমার ভয় লাগে না? ভয়? ভয় কেন লাগবে বাবু? ও তো আর আমার কোনো ক্ষতি করে না। আমি যখন রান্না করি অনেক কিছু হাতের কাছে এগিয়ে দেয়। এই এই তো আজকেই যেমন আমি মাংস ধুতে গেছি, এসে দেখি আলু পেঁয়াজ সব কাটা রয়েছে, মশলা বাটা রয়েছে পাশে, তাই তো ঝটপট হয়ে গেল। আবার কোনোদিন চান করতে গিয়ে দেখি বাথরুমে বালতিতে ঝর্ণা থেকে জল ভরে রেখেছে। আরো কত কি। সবই উপকার বাবু, তাই বেকার ভয় কেন পাবো বলুন? পেটের ভেতরটা গুলিয়ে উঠল। ভূতের হাতে কাটা আলু, ভূতের বাটা মশলা, সহ্য হবে তো? সুদীপ আর কুশল দুজনে আমার দুটো হাত চেপে ধরেছে। ওদের মুখ দিয়েও কোনো কথা সরছে না। আমি একটু সাহস করে বলে উঠলাম, আমার মনে হয় অন্য কোনো মহিলা রামদিন, ও তোমার বউ নয়। তুমি বানিয়ে এসব বলছো। আগে কি বলছেন বাবু? আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? তাহলে কি একবার ডাকবো লক্ষ্মীকে? মানে? আপনারা ওকে দেখলেই বুঝতে পারবেন যে ও ভূত। ওর কোনো ছায়া পড়ে না বাবু। আমি ডাকলেই চলে আসবে। আমি যখনই ডাকি ও চলে আসে। এই এই খবরদার না রামদিন। আচ্ছা বাবা, ঠিক আছে, আমরা তোমার সব কথা বিশ্বাস করলাম। আচ্ছা বাবু, তাহলে আপনারা শুয়ে পড়েন, আমি যাই এবার। অনেক রাত হলো। রামদিন উঠে দাঁড়ালো। তারপর দরজার দিকে পা বাড়াতেই আমরা অবাক ভয়ার্ত চোখে দেখলাম রামদিনেরও কোনো ছায়া পড়ছে না হারিকেনের আলো। আমরা তিনজনে কম্বলের ভেতর ঠকঠক করে কাঁপতে লাগলাম। সারা রাত দু চোখের পাতা এক করতে পারলাম না। শুধু ভাবছি কখন আলো ফুটবে। জঙ্গলের ভেতর ভোর হতেও দেরি হয়। কতটা সময় কেটেছে আন্দাজ নেই। হঠাৎ পাতার ফাঁক দিয়ে যেন মনে হলো একটু আলো ঠিকরে এসে পড়ছে আমাদের কুটিরের সামনে। আমরা দেরি না করে ঘর থেকে বেরিয়ে পড়লাম। দ্রুত পায়ে পাহাড়ি পথ ধরে নামতে লাগলাম। মনে হচ্ছে কেউ যেন আমাদের অনুসরণ করছে। যেহেতু এখন পাতা ঝরার ঋতু, মানে ঋতুরাজ বসন্ত, তাই পর্ণমোচী বৃক্ষ শুকনো পাতায় রাস্তা ভরে দিয়েছে। পাতার উপর ক্রমাগত এক খসখস আওয়াজ হচ্ছে আমাদের পিছনে। আমরা তবু একবারের জন্য পিছনে তাকাচ্ছি না। প্রায় 15 মিনিটের রাস্তা 5 মিনিটে নেমে এলাম, কিন্তু ওই 5 মিনিট যেন মনে হচ্ছিল আমাদের 5 ঘন্টা। আমরা দৌড়ে একদম সান্তালে খোলা বাজারে, কিন্তু তখনও জেগে ওঠেনি এই পার্বত্য জনপদ। ঠান্ডায় ঘুমোচ্ছে, সব দোকানপাট বন্ধ। ঘড়িতে দেখলাম 5:30। প্রায় ভোর 6টা নাগাদ
স্থানীয় এক বৃদ্ধ একটা ছোট চায়ের দোকান খুলল। আমরা ধীরে সেই দোকানের সামনে পাতা বেঞ্চে গিয়ে বসলাম। লোকটা উনুন ধরিয়েছে, ধোঁয়ার কুণ্ডলি ভোরের কুয়াশার সঙ্গে মিশে যাচ্ছে, ঠিক আমাদের মনের ভেতরের ধোঁয়াশার মতো চেহারা নিয়েছে। আমরা 3টে চা বললাম। লোকটি প্রশ্ন করল, আজ কোন হোটেলে উঠেছেন বাবুরা? আমরা গত রাতের পুরো গল্পটা ওনাকে বললাম। জানতে পারলাম বছর 5 আগে এক পাহাড়ি হরপা বানে রামদিনের কুটির নিশ্চিহ্ন হয়ে যায়। রামদিন আর লক্ষ্মীর দেহ পাওয়া যায়নি, ওখানে কোনো কুটিরের চিহ্ন মাত্র নেই। আমরা শুধু পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলাম। মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, বাকরুদ্ধ। নিজেদের শিক্ষা দীক্ষা সবকিছু সেই মুহূর্তে সম্পূর্ণ মিথ্যে মনে হতে লাগলো। তাহলে কি মনে হলো? সত্যি ভূত আছে না নেই? অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে। আর গল্পটি ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আমাদের গল্পের নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। গল্প যখন তখনের তরফ থেকে লেখক বাণীব্রত গোস্বামীকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ। আমাদের সকল পাঠক মহলের তরফ থেকেও লেখককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা গা ছমছমে ভূতের গল্প আমাদের উপহার দেওয়ার জন্য।